হ্যাঁ, বলেন কি বলছিলেন। স্যার, ইমপ্রপার ইন্টিগ্রালে অনেক সময় আমরা দুটো আলাদা আলাদা লিমিটে ভেঙে নেই, তখন ভ্যারিয়েবলগুলো সেম রাখা যায় না। হুম। তো এই জিনিসটা কেন রাখা যায় না, এটা ক্লিয়ার না। আচ্ছা আমি ক্লাসে প্রবলেম থেকে গেছিল এটা। আচ্ছা আচ্ছা আমি আমি বলতেছি, ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, বাট মনে হয় আর একবার আলোচনা করলে একটু সুবিধা হবে আপনার। second। ধরেন আমাকে কোন একটা ইমপ্রপার ইন্টিগ্রাল আমাকে দেয়া হইলো। আহ আমি জানি না আমি এখন যেটা লিখতে যাচ্ছি এটা সেই ফরম্যাটে পড়ে কিনা, আমি একটু ট্রাই করি। এক্সাক্ট এক্সাম্পল না পেলে আমি মুখে কথা দিয়ে জিনিসটা বুঝতে পারবো। এক্সাক্ট এক্সাম্পল দিয়ে বোঝালে সুবিধা হয় বলে আমি একটা এক্সাম্পল খুঁজতেছি। সো আচ্ছা, আমার মনে হয় এখানে 1/x দিলে এক্সাম্পলটা ক্লিয়ারলি পাইলাম। আচ্ছা, এই এক্সাম্পলটাতে দেখেন যে আমি আহ, ধরলাম লিমিট টি টেন্স টু জিরো মাইনাস বেসিক্যালি। সো সো -1 থেকে টি 1/x ডিএক্স। আর অন্যটা লিখলাম হচ্ছে লিমিট, সেম ভ্যারিয়েবল দিয়ে দেখতেছি কি সমস্যা হয়। তো 0 প্লাস 0 থেকে 1/x ডিএক্স। সো লন এক্স -1 থেকে টি, লিমিট টি টেন্স টু জিরো মাইনাস বেসিক্যালি। আচ্ছা হ্যাঁ, প্লাস। আমরা জিনিসটাকে এইভাবে হ্যান্ডেল করলে বোধহয় বেটার হয়। 1 সেকেন্ড। সো যদি আমি এখানে দিয়ে দিই 0 -1 থেকে, তো 0 - টি, যেখানে টিটা টেন্স টু, আমি জাস্ট 0 প্লাস লিখে দিতে দেওয়া যেতে পারে। সো একইভাবে হচ্ছে এইখানে 0 প্লাস টি থেকে 1 পর্যন্ত, তাতে বোধহয় বেটার হয়। সো সো টি টেন্স টু 0 প্লাস লন এক্স -1 থেকে টি, আর অন্যটা হচ্ছে টি টেন্স টু 0 প্লাস, এইটাও লন এক্স টি থেকে 1। সো দুইটারই লিমিট সেম হওয়াতে আমি 0 প্লাস লিমিট টি টেন্স টু 0 প্লাস এটা আগে নিয়ে ফেললাম। সো ভেতরে থাকতেছে লন টি মাইনাস লন -1 প্লাস লন 1 মাইনাস লন টি। আচ্ছা, এতে করে আমরা দেখতে পাচ্ছি যে টিটা আসলে থাকতেছে না। এখন এখানে লন -1 আনডিফাইন্ড হতে কিছু ঝামেলা লাগবে, বাট ইগনোর করেন, মনে করেন এটা ভ্যালিড রেজাল্টই আসছে। ফর নাও ধরে নেন যে এটা ভ্যালিড রেজাল্ট আসছে। তো সেই ক্ষেত্রে ইনফ্যাক্ট টেকনিক্যালি কিছু এখানে কাহিনীও আছে, যেমন এখানে টিটা পজিটিভ, 0 মাইনাস, হ্যাঁ। আচ্ছা, -1 থেকে এটা -টি হওয়ার কথা, রাইট? এটা -টি হওয়ার কথা, এই জন্য এরকম একটা ব্যাপার আসছে। 1 সেকেন্ড প্লিজ। মানে এটা এইভাবে এখনই কাটা যাচ্ছে না, এখানে ডিফারেন্ট কিছু হবে। এখানে কি হবে দেখি। 1/x, এই -1 থেকে -টি এর মাঝে 1/x টা নেগেটিভ। আমি এখানে একটা মাইনাস দিয়ে বাইরে আর একটা মাইনাস দিতে চাই। আমি এখানে বাইরের মাইনাসটা বাইরে রাখতেছি, আর ভেতরে লন -x দিতেছি। অ্যান্ড হচ্ছে -x কে যেহেতু আহ, এটা যেহেতু -x এর কোএফিসিয়েন্ট -1 দিয়ে আরেকবার ডিভাইড করতে হবে, সেই জন্য এখানে একটা প্লাস দিয়ে দিতেছি। সো আলটিমেটলি আসতেছে লন নেগেটিভ নেগেটিভ টি, তার মানে হচ্ছে লন টি মাইনাস
লন নেগেটিভ নেগেটিভ ওয়ান, তার মানে হচ্ছে লন ওয়ান। আচ্ছা ঠিক আছে, আমি যেমনটা চাচ্ছি তেমন সিচুয়েশনই আসছে। সো লনটি কাটা চলে যাচ্ছে, লন ওয়ানটাও কাটা চলে যাচ্ছে, না হইলেও লন ওয়ানের ভ্যালু জিরো এটসেট্রা। রেজাল্ট অ্যাজ ইফ অ্যাপিয়ার করতেছে যেন জিরো আসলো। এখন এইটা একটা আইডিয়াল সিচুয়েশন, যে সিচুয়েশনে আমরা এক্সপ্লেন করতে পারবো যে অ্যাকচুয়ালি দুইটার ভ্যারিয়েবল সেম ধরলে কি সমস্যাটা হচ্ছে। সমস্যাটা হচ্ছে এই যে এই লনটি আর এই লনটি নেসেসারিলি সেম না। আমরা যদি শুরু থেকে এখানে T1 আর এখানে T2 দিয়ে আসতাম, তাহলে দেখতেন ফাইনালি এখানে T1 আসতো আর এখানে T2 আসতো, হুইচ মিনস তখন এই দুটা ক্যান্সেল আউট হইতো না। এবং টি টি একটাতে T1 টেন্স টু জিরো প্লাস, একটাতে T2 টেন্স টু জিরো প্লাস। ফর ইচ লিমিট লন T1 আর লন T2 ডাইভার্জ করতো, ইনফাইনাইট প্রডিউস করতো, হুইচ উড মিন যে এইটা আসলে আলটিমেটলি এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট আসতো, যেটা অ্যাকচুয়াল ভ্যালু রেজাল্ট, এবং এই ইমপ্রপার ইন্টিগ্রালটা ডাইভার্জ করে। কিন্তু দেখেন এই T1 T2 আলাদা না রেখে দুইটাকে সেম ভ্যারিয়েবল ধরে ফেলাতে যেটা হইলো যে টি এর ভ্যালু নিয়ে জাজ করার সিচুয়েশনই আপনি পেলেন না। অ্যাজ এ টার্ম, অ্যাজ এন এক্সপ্রেশন, উইদাউট বিফোর অ্যাপ্লাইং দ্য লিমিট, অ্যাজ এক্সপ্রেশন তারা ক্যান্সেল আউট হয়ে গেছে, আমাকে টি এর এক্সপ্রেশন বসানোর সুযোগই দিল না। এইরকম সিচুয়েশন অ্যারাইজ করে বলে আমরা হচ্ছে দুইটাকে আলাদা ভ্যারিয়েবল রাখি। যিনি কোয়েশ্চেন করেছেন অ্যান্সার কি পেয়েছেন? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে। নেক্সট কারো কোনো কনফিউশন কোনো জায়গায়? স্যার আমাদের এই 21-22-এর টিএফ কোয়েশ্চেন একটা হলো, এই কোয়েশ্চেন ছিল এরকম যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করে হুম, ভলিউম বের করতে হবে এই x² + y² + z² = 4, এই স্ফিয়ার আর হুম। সিলিন্ডার x² + y² = 1, এই দুইটা রিজিয়নের মধ্যে কমন অংশের মধ্যে। আচ্ছা, সো এদের কমন অংশটা দেখতে কেমন হবে? আহ, আচ্ছা, এটা কি মানে কোনো ওই পজিটিভ সাইড নেগেটিভ সাইড ফার্স্ট কোয়াড্রেন্ট এইসব কোনো আর কোনো ঝামেলা নাই, জাস্ট বলা হয়েছে এই দুজনের মধ্যে কমন। সো ধরা যাক এইটা হচ্ছে স্ফিয়ার, x² + y² + z² = 4, আপাতত কার্টেসিয়ানই লিখলাম। এন্ড ধরা যাক সেইটা যেহেতু ওয়ান হচ্ছে লেসার ভ্যালু রেডিয়াসের, সো মাঝখান দিয়ে ইন্টারসেক্ট করবে সিলিন্ডারটা তাকে। সো সে হয়তো বা দেখতে এরকম হবে, আমার আকার জন্য এটা একটু বাঁকা হয়ে গেছে, বুঝে নিন আপনারা। সো কোঅর্ডিনেট সিস্টেমটা দেখতে কেমন হবে? কোঅর্ডিনেট সিস্টেমটা হবে হচ্ছে এখানে মাঝখানে কোথাও এমন একটা সিচুয়েশন আসবে, অরিজিনটা হচ্ছে এখানে। সো এই দুইজনের মধ্যে কমন অংশ কোনটা যদি আমি চিন্তা করি, আমি দেখতে পাচ্ছি যে এই এই যে এই যে ব্ল্যাক পার্টটা, এই স্ফিয়ার, এই অংশ স্ফিয়ার এই অংশের যে নিচের অংশটা, এবং এই এই অংশ, এখন যেটা দাগ দিচ্ছি এই ব্ল্যাক পার্টের উপরের অংশটা। সো দেখতে একটা ক্যাপসুল শেপের মতো কিছু নিয়ে আমরা কথা বলতেছি। সো এরকম একটা রিজনের কথা বলতেছি, এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এটা বের করতে হবে, রাইট? সো এই মানে এদের কমন যে ভলিউমটা, তো আমরা ট্রাই করি। সো ভলিউম আসবে হচ্ছে তিনটা লিমিট। যেহেতু ভলিউম বের করতে বলছে ট্রিপল ইন্টিগ্রাল ইউজ করে, ওয়ান হবে হচ্ছে ইন্টিগ্র্যান্ড আর রো স্কোয়ার সাইন ফাই ডি রো ডি ফাই ডি থেটা, অথবা ডি থেটা ডি ফাই ডাজেন্ট। আচ্ছা, আমরা লাগলে অর্ডার লাগলে পরে চেঞ্জ করা লাগতে পারে, আমরা আপাতত এটা লিখলাম। সো রো এরটা লিখবো এখানে, মাঝে লিখবো থিটারটা, আর লাস্টে লিখলাম ফাইভটা। আচ্ছা, রো এর ভ্যালু এই রিজিয়নে থাকা অবস্থায় ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে যদি আপনি আমরা আমরা যেভাবে ক্লাসে অনেক সময় এই ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো যায়, সেটা একটা লেজার লাইট যদি শুট করেন আপনি, সেই লেজার লাইটটা কোথায় কোথায় গিয়ে হিট করতেছে, যদি এইরকম একটা অ্যাঙ্গেল, আমি অন্য কোনো কালার ইউজ করি বেটার হয়। সো আমি যদি এইরকম কোন একটা ডিরেকশনে শুট করি, তাহলে সেটা গিয়ে হিট করতেছে হচ্ছে ব্ল্যাক স্ফেরিক্যাল পার্টে। সো এই এই দাগ বরাবর রো এর ভ্যালু ভ্যারি করছে 0 থেকে 2 পর্যন্ত, 4 আসলে 2², রাইট? সো এই স্ফিয়ারের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ইকুয়েশনটা হচ্ছে ρ = 2। সো রো এর ভ্যালু 0 থেকে শুরু করে 2 পর্যন্ত ভ্যারি করছে এই পিঙ্ক লাইন বরাবর, কিন্তু যদি আমি পিঙ্ক লাইনের বদলে এখন একটা গ্রিন লাইন ড্র করি, যেটা এখন কিন্তু স্টোরি পাল্টায় গেছে। এখন হচ্ছে এটার স্টার্টিং ρ = 0 থেকে, কিন্তু এন্ডিং হচ্ছে এই সিলিন্ডারের সারফেস পর্যন্ত। সো সিলিন্ডারের সারফেসের রোটা কত আমাকে বের করতে হবে। তো সেটার ক্যালকুলেশনটা আমি এখানে করতেছি, x² + y² = 1।
সো এক্স এর এক্সপ্রেশন যখন আমরা সিলিন্ড্রিক্যালে নিব তখন এক্স ইকুয়ালস টু কি আসে, জেড হচ্ছে রো কস ফাই, আর এক্স হচ্ছে রো সাইন ফাই কস থিটা, আর ওয়াই হচ্ছে রো সাইন ফাই সাইন থিটা। সো স্কোয়ার করে যোগ করলে আসবে হচ্ছে রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, ভেতরে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, রাইট সাইডে হচ্ছে ওয়ান। তো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার তো ওয়ান হয়ে যায়, তো আমরা পাচ্ছি হচ্ছে রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু ওয়ান। স্কোয়ার রুট করলে রো সাইন ফাই ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান আসে, বাট আমরা হচ্ছে পজিটিভটা নিয়ে কাজ করি, সমস্যা নাই। সো রো ইকুয়ালস টু আলটিমেটলি পজিটিভটা নিলে আসতেছে হচ্ছে রো ইকুয়ালস টু কোসেক ফাই, সরি রো ইকুয়ালস টু কোসেক ফাই। সো এই যে রেড সিলিন্ডারটা, এই রেড সিলিন্ড্রিক্যাল সারফেসের ইকুয়েশন আমি স্ফেরিক্যাল সিস্টেমে পেয়ে গেলাম হচ্ছে রো ইকুয়ালস টু কোসেক ফাই। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ইন্টিগ্রালটাকে দুইটা ভাগে ভাগ করতে হচ্ছে। তো আমরা একটা কাজ করি আমাদের সুবিধার জন্য, আমি আরেকটা কালারকে একটু ইন্ট্রোডিউস করি। সো এক্স ওয়াই প্লেনে এই স্ফিয়ারটা যেখানে ইন্টারসেক্ট করে সেই সার্কেলটা আমি ড্র করলাম। আমরা এই সার্কেলের উপরে থাকার চেষ্টা করি, অর্থাৎ এক্স ওয়াই প্লেনের উপরে আমরা থাকার চেষ্টা করি। আমি ফাইনালি একটা ডাবল টু মাল্টিপ্লাই করে দিব শুধু উপরের ভলিউমটা বের করে। সো সেই সেন্সে চিন্তা করলে এই পুরা ব্যক্তির সাথে আমি একটা টু মাল্টিপ্লাই করলাম, ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রালটাকে আমার দুই ভাগে ভাঙতে হবে। রো এর ভ্যালু, পিঙ্ক লাইন যতক্ষণ পর্যন্ত এই পিঙ্ক লাইনের মতো সিচুয়েশন থাকবে, দ্যাট ইজ এই ব্ল্যাক স্ফেরিক্যাল পোর্শনটুকু, ততক্ষণ পর্যন্ত রো এর আপার ভ্যালুটা এক। আর যখনই তার থেকে আরেকটু অ্যাঙ্গেল বেড়ে গিয়ে ফাইয়ের ভ্যালুটা আরেকটু নেমে গেলে, যখন আমি সিলিন্ড্রিক্যাল রেড সারফেস এসে পড়তেছি, সেখানে রো এর আপার ভ্যালুটা আরেক। দ্যাট ইজ ওয়াই আমি এখানে দুই ভাগে ইন্টিগ্রালটাকে ভাঙতে বাধ্য হচ্ছি। ফাই ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু রো ইকুয়ালস টু এখানে ওয়ান রো স্কোয়ার সাইন ফাই, সবই সেম হবে ডি রো ডি থিটা ডি ফাই। জাস্ট রো এর ভ্যালু এখানে ভুল একটা ওয়ান লিখে ফেলছি, জাস্ট রো এর জন্য আমি দুই ভাগে স্প্লিট করতে বাধ্য হলাম। এখন আমি দুই অংশে রো এর এক্সপ্রেশন বসায় ফেলি। স্ফেরিক্যাল পার্টে রোটা, এই ব্ল্যাক স্ফেরিক্যাল অংশটাতে রোটা অলওয়েজ শুরু হচ্ছে জিরো থেকে, অলওয়েজ শেষ হচ্ছে টু তে। আচ্ছা, অ্যাট এনি স্টেজ কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে থামাবেন, হ্যাঁ। আর যখনই ওই রেড সিলিন্ড্রিক্যাল পোর্শনে চলে আসতেছি, তখন রোটা জিরো থেকে শুরু হইলো, শেষটা গিয়ে হচ্ছে কোসেক ফাইতে গেল। থিটা, থিটা পুরা এই এই পুরা চকলেট কালারের সার্কেলটাকে খেয়াল করেন। আমি আমার রিজিয়ন, এই যে ক্যাপসুলের মতো রিজিয়ন, এই রিজিয়নের কেউ কিছু বললেন কি? ক্যাপসুলের মতো যে রিজিয়নটা, এই রিজিয়নের প্রত্যেক পয়েন্টের থিটা গুলাকে যদি কনসিডার করি, অথবা আরেকটু সহজ করে চিন্তা করেন, প্রজেকশন নেন, প্রজেকশন নিলে হচ্ছে এই এই সার্কেলটা পাবেন। এই সার্কেলের পোলার, মানে এক্স ওয়াই প্লেনের পোলার কোঅর্ডিনেটের মতো করে চিন্তা করলে দেখবেন যে থিটা পুরা জিরো থেকে টু পাই কভার করে, যার কারণে থিটাটা খুব সহজ। এবং এটা ওই এভরিওয়্যার, দ্যাট ইজ আপনি যখন এই এই আমি একটু কালার চেঞ্জ করে রাখি, যখন আপনি এই জায়গাটায় আছেন বা এই জায়গাটায় আছেন, দ্যাট ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ওই ব্ল্যাক পোর্শন অফ দ্য স্ফিয়ার, তখনও আপনি পুরা টু পাই রোটেট করতেছেন। আবার যখন কি মাঝখানে সিলিন্ড্রিক্যাল পার্টে আছেন, তখনও পুরা টু পাই রোটেট করতেছেন। দ্যাট ইজ ভাই থিটার আপার লোয়ার লিমিট জিরো থেকে টু পাই হবে বোথ পোর্শনে। বাট এই যে স্প্লিট হয়ে গেল, এই স্প্লিটটা মূলত ফাই দিয়ে আমরা করছিলাম। দ্যাট ইজ আমি মুখে বারবার বলতেছি ব্ল্যাক স্ফেরিক্যাল পার্ট আর রেড সিলিন্ড্রিক্যাল পার্ট, বাট আসল কাহিনী যে ঘটাইছে সেই ব্যক্তি হচ্ছে এই যে পয়েন্ট, এই পয়েন্টের ফাইটা চিন্তা করেন। এই পয়েন্টের যে ফাইটা, ফাই এর ভ্যালু এর থেকে বড় হওয়া মাত্রই রো এর আপার লিমিটটা সিলিন্ড্রিক্যাল সারফেস থেকে পাচ্ছি, আর ফাই এর ভ্যালু তার আগ পর্যন্ত আমি রো এর আপার লিমিটটা ব্ল্যাক স্ফেরিক্যাল থেকে পার্ট থেকে পাচ্ছি। সো আমার লাগবে হচ্ছে এই পয়েন্টটা, দ্যাট ইজ এই এই যে সার্কেলটা, এই সার্কেলের সাথে বা ইন আদার ওয়ার্ড সিলিন্ডারের সাথে স্ফিয়ারের যে যেখানে ইন্টারসেকশন হচ্ছে সেই অংশের ফাইটা আমার লাগবে। সো ফাই এর ভ্যালু জিরো থেকে শুরু হয়ে ওই ভ্যালু পর্যন্ত যাবে যতক্ষণ আমি ওই যে ব্ল্যাক স্ফিয়ারের কথা মিন করতেছি, অ্যান্ড ফাই এর ভ্যালু সেই ভ্যালু থেকে শুরু করে একদম এই 90 পর্যন্ত নামতেছে। সো পাই বাই টু পর্যন্ত আমি এখানে লিখবো। সো এই যে গ্রিন কালারের বক্স, এটা ফিল আপ করার জন্য আমাকে জাস্ট বের করতে হবে এটা, এই ফাইটা কোথা থেকে পাবো, সেটা হচ্ছে এই যে সার্কেলের ফাই,
এই সার্কেলের উপর এভরি পয়েন্টের ফাই। এন্ড সেটা পাওয়ার জন্য উপায় হচ্ছে এই সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে এই স্ফিয়ার আর এই সিলিন্ডারের সলিউশন করলেই পাওয়া যাবে। সো প্রথমটা থেকে যদি পরেরটা বিয়োগ করি, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। সো 1 - 2 যদি করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে z² ইকুয়ালস টু 3। সো z = +- √3, অফকোর্স z = -√3 এই জায়গায় আমি আপার হেমিস্ফিয়ারে আছি। সো আমি নিব z = √3। জেড হচ্ছে রো, জেড হচ্ছে রো কস ফাই, রাইট? হ্যাঁ, রো কস ফাই এখন খেয়াল করে দেখেন, একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমি আরেক কালারে দেখাবো। এই সার্কেলের উপর, এই সার্কেলটা পুরাটাই হচ্ছে স্ফিয়ারের উপর লাই করতেছে। So, এই স্ফিয়ারের উপর এভরিওয়্যার রো এর ভ্যালু কিন্তু 2, তার মানে এই রোটার ভ্যালু কিন্তু 2। তো সেই সেন্সে আমি পাচ্ছি হচ্ছে কস ফাই হচ্ছে √3/2। সেখান থেকে ফাই আসতেছে হচ্ছে কস কত ভ্যালু, √3/2, 60 সম্ভবত। সো নাকি না, কস 30 ভ্যালু সম্ভবত √3/2। সো কস 30 মানে হচ্ছে π/6। সো এই গ্যাপে বসবে হচ্ছে π/6। এখন বাকিটা আপনার অঙ্ক করে বের করার ব্যাপার। যিনি প্রশ্ন করেছেন কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা, অথবা বাকিরা কারো বুঝতে সমস্যা আছে কিনা? না স্যার, বুঝছি। আচ্ছা, অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। বা কারো কোনো কনফিউশন? স্যার স্যার একটা কোশ্চেন ছিল। স্যার আপনি যে গুগল শিট দিয়েছিলেন সেখানে একটা প্রবলেম সাজেস্ট করা ছিল। ওই প্রবলেমটা স্যার এরকম যে x = a cos t ইন্টু ব্র্যাকেট 1 - cos t হুম, কমা y = a sin t হুম, ব্র্যাকেট 1 - cos t। আচ্ছা, হ্যাঁ, এখন বলা আছে যে ফাইন্ড দি এরিয়া ইনক্লোজড বাই দি কার্ভস, আর হ্যাঁ, বলা আছে a> 0। আচ্ছা, এনক্লোজড বাই দ্য কার্ভ, আচ্ছা। টি এর কোনো লিমিট বলা নাই, রাইট? না স্যার। আচ্ছা, So, যেহেতু এনক্লোজড বলছে, কোনো কাইন্ড অফ লুপিং এর ব্যাপার আছে। সো এরিয়ার জন্য আমাদের ফর্মুলার আইডিয়া তো সিম্পল, ইন্টিগ্রাল অফ y/dx। সো ওয়াই এর এক্সপ্রেশন এখান থেকে বসাবো, ডি এক্স এর ডেরিভেটিভ এখানে বসাবো, আলটিমেটলি এটা সাম ফাংশন অফ টি ডিটি এরকম একটা চেহারা এসে পড়বে আমার। ওইটা নিয়ে আশা করি, আমি আমি যেটা বুঝতেছি, আপনি আমাকে বললেন যে আমার কথা যদি ভুল হয়, আপনার সম্ভবত ওখানে কোনো সমস্যা না, আপনার সম্ভবত সমস্যা হচ্ছে তারপর ফাইনালি টি এর লিমিটটা কি হবে, তাই তো? নাকি এখানেই সমস্যা? স্যার না না স্যার, এখানে না, মানে আচ্ছা, লিমিটটা। আচ্ছা, হ্যাঁ, তো লিমিটটা কিভাবে বের করা যায় একটু ড্র করার চেষ্টা করবো। ড্র করার অবস্থায় কি সে আছে? আমি প্রথমে দেখে যেটা আমার মাথায় আসতেছে, y/x যদি করি, তাহলে 1 - cos t আর a সব কাটাকুটি গিয়ে থাকতেছে হচ্ছে tan t। আর t কে রিমুভ করার উপায় কি? যদি আমি আরেকবার x² + y² করি দুই পাশ থেকে, তাহলে আসতেছে হচ্ছে a², 1 - cos t², ভেতরে sin² t + cos² t 1 হয়ে যাচ্ছে। সো সো x² + y² / a² এইখান থেকে tan t তে যাওয়া সরাসরি 2 cos²। আলটিমেটলি রিমুভ যদি করিও দেখতে যথেষ্ট খারাপ হচ্ছে, রাইট? অলরাইট, তাহলে লিমিট কিভাবে? এমনিতে আমরা পিরিয়ডিক ফাংশনে ডিল করতেছি, সো গেস ওয়ার্ক হবে, বাট মানে সলিড গেস ওয়ার্কই হবে, বাট মোস্ট প্রবাবলি আমার লিমিট আসলে 0 থেকে 2π আসার চান্স বেশি। তারপরও গেস ওয়ার্ক করতে চাচ্ছি না। আমি একটু চিন্তা করি।
আর ট্যান টুটির ফর্মুলাটা যেন কি আমি ভুলে গেছি, 2 tan t/2 1 - tan² t/2 সম্ভবত। এখান থেকে আস্তে আস্তে হচ্ছে 1 - cos²t/2 দুনিয়ার ভেজাল আসতেছে, এটা কোনোদিনও এখানে হবে না। আচ্ছা, তাহলে কাইন্ড অফ প্লটিং এ ট্রাই করি। x = cos t 1 - a cos t 1 - cos t and y = x sin t 1 - cos t. সো ইন্টারসেকশন গুলা যদি বের করে ফেলার চেষ্টা করি, x0 কোথায়, y0 কোথায়। সো x0 যদি হয় তাহলে আমরা পাচ্ছি, এটাকে আমরা না গুনি, cos t × 1 - cos t, এটা 0। সো এখান থেকে পাচ্ছি হচ্ছে cos t0 1 - cos t0, মানে cos t = 0 অথবা cos t = 1, এদের মধ্যে রিলেশনটা অর, দুইটা একই সাথে সত্য হওয়া জরুরি না। একইভাবে y0 থেকে আমরা পাই হচ্ছে sin t = 0 অথবা cos t = 1। কেস তো আসলে অনেকগুলো আসতেছে, cos t0 ধরে একবার, আচ্ছা একদম অনেকগুলো আসতেছে। আচ্ছা, সো cos t = 0 or cos t = 1, আর sin t = 0 or cos t = 1। এখন আমরা ধরে নিই cos t0। cos t0 হলে তো sin t0 হইতে পারে না, তার মানে এখানে আর একটা অপশনই বাকি থাকে, সেটা হচ্ছে cos t = 1। সেটা হইতে পারে না, একই সঙ্গে cos t এর ভ্যালু 0 আর 1 দুটি হতে পারে না। তাহলে cos t কোনোদিনও 0 হবে না। মানে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে cos t 1 হওয়া লাগতেছে। cos t 1 হইলে এই দুইটা সমার্থক হয়ে যায়। যখন যখন cos t 1 তখন তখন sin t 0 হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে cos t 1 ধরেই আমরা সলিউশন পাচ্ছি। আমি কি করতেছি আসলে, সাইমালটেনিয়াস কেন সলভ করলাম, লজিক তো ভুল হয়ে গেল, দুঃখিত দুঃখিত, দাঁড়ান দাঁড়ান। দুইটাকে আলাদা কেস, সরি, আমার এখানে এখানে আর্গুমেন্ট ভুল। আমি কোন একটা কারণে মিসগাইডেড হয়ে সাইমালটেনিয়াস সলভ করতেছিলাম, জরুরি না, দুঃখিত। সো cos t 0 অথবা 1 কোথায় কোথায়, t এর ভ্যালু কত কত হইলে, t 0 হইলে cos 1, t pi/2 হইলে, সো বেসিক্যালি এভরি মাল্টিপল অফ pi/2। সো এক্স এর ভ্যালু আমরা 0 পাচ্ছি হচ্ছে, ইন্টারসেকশন পয়েন্ট গুলো হচ্ছে এখানে, এখানে একটা pi/2 তে পাচ্ছি, পাইতেও পাচ্ছি, পাইতে পাবো না কারণ cos পাই হচ্ছে -1, so এটা স্কিপ হবে। আহ 3 pi/2 তে পাবো, ফাইন। আর ওয়াই এক্সিস ইন্টারসেপ্ট গুলো যদি বের করে ফেলি, একইভাবে sin t0 অথবা cos 1 হইলে দুইটা সেম সমার্থক। sin t0 কোথায় কোথায়, এখানে একটা পাবো, খুবই কমপ্লিকেটেড কাজ। আচ্ছা আমি একটু একটা কাজ করতে চাই, আমি একটু প্লটটা করেই ফেলতে চাই, আপনাদের শেয়ার দিয়ে জিনিসটা করি। আমি আগে প্লটটা একটু অ্যাডভান্স দেখি, যে আমি মিলানোর চেষ্টা করি।
আচ্ছা, প্লট দেখতে পাচ্ছি এরকম কিছু। সো যেটা আমাদের ইনিশিয়াল গেস ছিল আর কি, 0 থেকে 2 পাই পর্যন্ত কভার করলেই চলে, কিন্তু সেটা তো আমি প্লটের আগে কনফার্ম হইতে পারতেছিলাম, অ্যাটলিস্ট অ্যান্সারটা জানলাম। আমি এখন একটু সলভ করার ট্রাই করি। এখান থেকে আরো অপশন আসে। আচ্ছা, এই এই ক্যালকুলেশনটা আমি কি করছি আপনার বোধহয় বুঝতে পারছেন। প্রথমে হচ্ছে আমি এটাকে 1 ধরছি, এটাকে 2 ধরছি, 1² + 2² করে আমি পাইলাম হচ্ছে এমন একটা কিছু, নাম দিলাম 3। আর 2 ÷ 1 করে আমি পাইলাম হচ্ছে এমন কিছু। এখান থেকে আরো অনেক কিছু আসে। θ = T না হয় θ = T+2π এটসেট্রাও আসে। এদের মধ্যে যে কোনো একটা নিলেই চলবে, আপনাকে ভুলে গেলে চলবে না। টি হচ্ছে একটা প্যারামিটার। টি এর জায়গায় যদি আপনি এখন T+1ও বসায় দেন, সেটা স্টিল সেম ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। জাস্ট হয়তোবা আগে টি এর যেই ভ্যালুর জন্য আপনি একটা পয়েন্ট পাচ্ছেন, এখন টি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আপনি সেম পয়েন্টটা পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি অ্যাজ এ কার্ভ সেম কার্ভই রয়ে যায়। সো আপনি এখানে টি চুজ করেন আর T+2π চুজ করেন, যে কোনো একটা করেন, দুইটার কোনটা করতেছেন ডাজন্ট ম্যাটার। ইনফিনিটলি মেনি পসিবিলিটিস এর মধ্যে আমি একটা চুজ করলাম। এখন এই টি এর ভ্যালুটা থিটা যদি আমি এখানে বসায় দিই, তাহলে থ্রিটা রিফর্ম হয়ে আসতেছে হচ্ছে R = A × 1 - cos θ। সো এইটা হচ্ছে একটা কার্ডিওয়েড, যেটা পোলার প্লট কিভাবে করতে হয় আমরা শিখছি। সো আলটিমেটলি ওই যে গ্রাফে যেমনটা দেখছেন এরকম একটা কোনো প্লট তার আসবে। তো একটু 2 নাম্বারই করছি, বাট আশা করি এই পার্টিকুলার প্রবলেমটা সলভ কিভাবে করব সেটা আশা করি অ্যান্সার করতে পারছি। 2 নাম্বারই বলতে মিন করছি আমি আগে প্লটটা দেখে, মানে আগে অ্যান্সার দেখে তারপর মিলানোর মতো আর কি। বাট যিনি কোয়েশ্চেন করছেন আপনি কি উত্তর পাইছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। স্যার লিমিটটা কত নিচ্ছি তাহলে? এই যে দেখেন আপনি, যেহেতু কার্ডিওয়েডে চলে আসছেন, এখন আপনি বাকি অঙ্কটা আপনার সুবিধা মতো করতে পারেন। থিটার ভ্যালু যদি আপনি পুরা 0 থেকে 2 পাই নেন তাহলে চলতেছে, অথবা আপনি থিটার ভ্যালু 0 থেকে পাই পর্যন্ত নিলেন, ডাবল করে দিলেন। সো এই পার্টিকুলার অঙ্কে টি আর থিটা আমাদের সেমই আসছে। সো আলটিমেটলি এটা থিটাই চলে যাচ্ছে। থিটার ভ্যালু 0 থেকে আমার মনে হয় বেটার হচ্ছে পাই পর্যন্ত নিয়ে তা ওয়াইজ করে দেওয়া, এগুলো সব থিটাতে চলে যাচ্ছে। আর অফকোর্স ফর্মুলা তখন পোলারের এরিয়া ফর্মুলা আমরা ইউজ করবো, ½ R² d θ। সো ½ R²। নেক্সট কোয়েশ্চেন। আর কারো কোনো রেডি প্রবলেমস নাই তাহলে?
ফাইন। তাহলে কি আমরা ক্লাস ক্লোজ করবো এখানে? ফাইনালের জন্য প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, মানে আইসির কোন পার্ট গুলাতে বেশি ফোকাস দেওয়া উচিত এক্সামের আগে দিয়ে? আচ্ছা, আপনারা বিগত বছরের প্রশ্ন ঘাটাঘাটি কিছু না কিছু হয়তো করছেন, সো এইটা অলরেডি আপনাদের বুঝতে পারার কথা যে এভরি পার্ট থেকে কোয়েশ্চেন আসে। সো আপনি একটা পার্ট গুরুত্ব কম দিবেন, একটা পার্ট থেকে কোয়েশ্চেন মিস করবেন। সো আর তার থেকেও বড় কথা হচ্ছে, একটা কথা আমি ক্লাসে বারবার বলে আসছি, প্রশ্ন আমি করব না। সো এমন যদি হইতো প্রশ্ন আমি করলেও এটা আনএথিক্যাল যে আমি আপনাকে কোনো হিন্ট দিতেছি যে ওইটা না পড়লেও চলবে, এটা পড়লেও চলবে, এটা আনএথিক্যাল। বাট তারপরেও মানে কথার কথা হিসাবে বলতেছি যে প্রশ্ন যেহেতু আমি করব না, আনএথিক্যাল কোনো অ্যাডভান্টেজ দেওয়ার ইচ্ছা যদি আমার থাকেও তো আমি দিতে পারতেছি না। এখন টার্ম ফাইনাল গুলা দেখলে একটা ট্রেন্ড পাওয়া যায়। তো এইটাও সত্য যে ঠিক আছে, তাহলে ওই ট্রেন্ডটাকে মাথায় রেখে প্রিপারেশনটা নিলে হয়তো অ্যাডভান্টেজ পাবেন। আবার এটাও সত্য যে আমরা একটা মিটিং করেছিলাম, যে মিটিং এ আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। আমি তো আর প্রশ্ন করবো না, কিন্তু পার্ট টাইমার এবং রেগুলার ফ্যাকাল্টি সবাইকে মিলে একটা মিটিং, কোন একটা মিটিং এরকম একটা প্রসঙ্গ উঠছিল ম্যাথ ডিপার্টমেন্টে, যেখানে সিনিয়র স্যাররা মোটিভেট করছেন সবাইকে যেন প্রশ্ন গতানুগতিক না করে কিছু চেঞ্জ আনা হয়। এই ব্যাপারটাকে এনকারেজ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইন জেনারেলি বুয়েটে এটা খুব ভয়ের ব্যাপার যে আপনি কোনো একটা কিছু বাদ দিয়ে বা একটু কম, একটা টপিক একটু গুরুত্ব কম দিয়ে এটা বেশি দিলাম, এই জিনিসটা টার্ম ফাইনালে না করাটাই ভালো। সো যদি করতে হয় আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে যাবেন যে ঠিক আছে ওই টপিকটা আমি বাদই দিতেছি, ওখান থেকে প্রশ্ন মিস করার প্রিপারেশন নিয়ে আমি যাচ্ছি, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু আপনি যদি ভালো রেজাল্ট করতে চান এবং মেক শিওর করতে চান যে আপনি ফুল অ্যান্সার করে আসবেন, আমার সাজেশন থাকবে এরকম চিন্তায় না যাওয়াটাই ভালো। মানে বুয়েটে তাহলে বিপদে পড়বেন। অনেক জায়গায় হয়তো পার পাওয়া যায়, বাট বুয়েটে আমার জানা মতে হয় না আর কি। স্যার টার্ম ফাইনালে প্রায় সময় দেখা গেছে যে বিশেষ করে বেটা ফাংশন গামা ফাংশন থেকে খুবই মানে বীজ ঘুরে প্রশ্ন আসে, ওইটার ক্ষেত্রে কি করব? আপনার ওই যে হাতে তো অপশন থাকতেছে, আপনি তো ইন্ট্রিগাল পার্টেও তো 4টা থেকে 3টা সেট অ্যান্সার করতে পারতেছেন। সো হুম। যে কোনো একটা টপিক থেকে কোয়েশ্চেন বিদঘুটে আসছে, আপনি ওই সেটটা তখন বাদ দিলেন। এই জন্য ফুল প্রিপারেশন নিয়ে যাওয়াটাই আসলে আপনার হাতে অপশন রাখাটা উচিত, ফুল প্রিপারেশন নিয়ে যাওয়াটা উচিত। আর আরেকটা কথা হচ্ছে যে পুরা সেটের সবগুলো এবিসি সাধারণত দেখা যায় এ বি 2টা অঙ্ক থাকে, মাঝে মাঝে এবিসি 3টা অঙ্ক থাকে, 2টা বা 3টা সবগুলাই তো বিদঘুটে হয় না। সো মানে প্রশ্ন যদি একটু খারাপও দেখেন ডিমোরালাইজড হয়ে যাবেন না। ওই ওর মধ্যে থেকে আপনি যদি আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করেন, দ্যাট ইজ মানে ওর মধ্যে বেস্ট এক্সামটা যদি দিয়ে আসেন, আমার ধারণা A+ পেতে অ্যাটলিস্ট সমস্যা হওয়ার কথা না। বিকজ ক্লাস টেস্টে তো আপনাদের বেশিরভাগের মার্কসই ভালো আসছে, যারা এমনকি খারাপও আছে একটু হিসাব নিকাশ করে যদি পরীক্ষা দেন, দেখবেন স্টিল ফাইনালে প্রশ্ন খারাপ পেয়েও A+ পাওয়া সম্ভব, মানে বাকি পরীক্ষাটা ভালো দিয়ে। সো আমার আমার কনক্লুশন হচ্ছে যে মোস্ট প্রবাবলি পুরা সিলেবাস প্রিপারেশন নিয়ে গেলে আপনি 1-2টা বিদঘুটে প্রশ্ন থাকলে সেটা অ্যাভয়েড করার স্কোপ পাবেন, অপশন পাবেন। আর যদি নিতান্তই নাও পান, তাহলেও এটা হয়তো বা দেখা যাবে যে ওই সেটের একটা মাত্র অঙ্কের সমস্যা হয়েছে, বাকিগুলো হয়তো ঠিক আছে। সো ঠান্ডা মাথায় বাকিটা অ্যান্সার করবেন। আর এমন তো না যে আপনি ট্রাই করে পরীক্ষা হলে মিলাতে পারবেন না। আপনারা প্রত্যেকে মেধাবী, আমার ধারণা আপনারা পরীক্ষার হলে প্রত্যেকেই নিজে নতুন অঙ্ক মিলানোর ক্ষমতা রাখেন। ওই ক্ষমতার প্রমাণ দিয়ে আসলে আপনারা চান্স পাইছেন। সো এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে ডাউট ফিল করেন না। হ্যাঁ, কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যাবেন। স্যার আমার একটা ম্যাথের প্রবলেম ছিল, এটা হ্যাঁ, বলেন। টিএফ এর একটা ম্যাথ ছিল। সো ইকুয়েশনটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু বি ইন্টু -1 + 2 cos থিটা। ক্যালকুলেট এরিয়া অফ দ্য ইনার লুপ। আচ্ছা, সো আলটিমেটলি ঘুরে ফিরে আইডিয়া সেম, যে প্লটটা থেকে আমরা আসলে মানে আমার ফর্মুলা তো ওই যে হাফ ইন্টিগ্রাল অফ r²dθ। আপনার জাস্ট থিটার আপার লোয়ার লিমিটটা লাগবে, সো এই 2টা বক্স ফিল আপ করতে হচ্ছে। তো প্লটটা করার ট্রাই করি। সো অ্যাজ ইউজুয়াল বি ইগনোর করেন। সো আমরা প্লট করার চেষ্টা করবো r = -1 + 2 cos θ। সো থিটা 0, থিটা π/2, থিটা পাই, আর থিটা 3π/2, প্রত্যেকটার জন্য আমরা আর কত বের করে ফেলি। থিটা যদি 0 হয়, cos 0 হচ্ছে 1, 2 - 1 হচ্ছে আর এর ভ্যালু তখন 1। থিটা যখন π/2, cos π/2 0, সো তখন আর আসতেছে -1। সো থিটা যখন 0 তখন আর এর ভ্যালু 1,
থিটা যখন পাই বাই টু, তখন পাই বাই টু ডিরেকশন এইদিকে, কিন্তু -1 আসছে মানে আমি বসাবো এখানে, -1। এরপর থিটা যখন পাই, কস পাই হচ্ছে -1, সো -2 -1 হচ্ছে, আর তখন আসছে -3, অ্যান্ড ফাইনালি সো থিটা যখন পাই এইদিকে, তখন আর -3, তার মানে এখানে কোথাও আর এর ভ্যালু আসতেছে। থিটা যখন 3 পাই বাই 2, কস কস 3 পাই বাই 2 0, তখন আর এর ভ্যালু -1 আসতেছে। তো 3 পাই বাই 2 এইদিকে, কিন্তু আমরা বসাবো এখানে -1। আমার ইন্টারসেকশন পয়েন্ট গুলো আসছে এখানে, এখানে, এখানে আর এখানে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা সেগমেন্ট, যেমন এইটুকুর মাঝখানে 0 থেকে π/2 মাঝখানে প্লটটা করার একটু চেষ্টা করি। 0 বসালে আসছে আর এর ভ্যালু 1, এখান থেকে আমরা শুরু করতেছি। সো এই পয়েন্ট থেকে আমরা শুরু করতেছি। Sorry, হ্যাঁ, এই পয়েন্ট থেকে আমরা শুরু করতেছি। এরপর থিটা বাড়তে বাড়তে π/2 যখন যাচ্ছে, তখন আর এর ভ্যালুটা -1 যাচ্ছে। সো থিটার ভ্যালু আমরা এরকম একটা মাঝামাঝি কিছু যদি চিন্তা করি, সে ফর এক্সাম্পল 30 ডিগ্রি, cos 30 হচ্ছে, আচ্ছা 60 হলে একটু দেখতে সুন্দর হয়। 60 যদি বসাই, cos 60 হচ্ছে হাফ, হাফ ইন্টু 2 হচ্ছে 1, 1 - 1 হচ্ছে 0। সো তার মানে এই থিটাটা, আরটা আসলে একটা পয়েন্ট, ইনফ্যাক্ট এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে, আর 0 কোথায় কোথায়। সো আর এর ভ্যালু 0 ধরে আমরা পাচ্ছি হচ্ছে cos থিটা ইকুয়ালস টু হাফ। থিটা কত কতর জন্য সেটা ঘটে, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, মানে π/3 এর জন্য, আর -π/3, দ্যাট ইজ 2π - π/3 যা আসে হচ্ছে তার জন্য। সো এই দুই জায়গায় 0 হবে। সো আমি একটা কাজ করি, 60 ডিগ্রির একটা লাইন আমি ড্র করে রাখি। সো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে -60 ডিগ্রি, π/3 -π/3, এই দুই পয়েন্টে আস্তে আস্তে 0 হবে। তাহলে যেহেতু থিটা 0-তে কজ হচ্ছে ম্যাক্সিমাম 1 দেয়, 0 থেকে π/2 যখন আপনি যাচ্ছেন, কজের ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে। সো কজের ভ্যালুটা π/2 পর্যন্ত কমতে থাকে, কমতে কমতে আরটা -1-এ নামে। সো এইটার নেচারটা তার মানে নিশ্চয়ই এমন কিছু হবে যে 1 থেকে আর এর নেট ভ্যালু কমতে কমতে π/3 পর্যন্ত আসতে আসতে, আহ, এই লাইনটা একটু মুছে ফেলি, 1 থেকে π/3 পর্যন্ত আস্তে আস্তে 0 হয়েছে। π/3 থেকে আরেকটু যখন বেশি ভ্যালু দিচ্ছে, তখন নেগেটিভে চলে যাবে। সো এই ডিরেকশনে প্লট হওয়া শুরু হবে। অর্থাৎ যখনই আমি গ্রিন লাইনের বাইরে চলে যাচ্ছি, তখন আর পজিটিভ সাইডে আর প্লট হবে না, নেগেটিভ সাইডে প্লট হবে। দ্যাট ইজ ওয়াই ট্রেনটা বোঝা যাচ্ছে যে এখানে এসে যে, এখানে এসে 0 হয়ে এসে নামতে থাকবে, মানে নেগেটিভ আসতে থাকবে। এবং কত দূর পর্যন্ত, কজের ভ্যালু π পর্যন্ত কমে, পাইতে গিয়ে লোয়েস্ট -1 হয়, এবং সেই ভ্যালুটা হচ্ছে -3। সো এইটা কমতে কমতে কি রকম হবে, উত্তর হচ্ছে হয় এমন অথবা এমন, অর্থাৎ আহ কোনটা আচ্ছা, সে তো মাঝখানে তাহলে ইন্টারসেক্ট করে ফেলতেছে, -1, আরেকটা -1 3π/2-তে আসতেছে না, এই -1টা কখন আসে, π/2-তে আছে, ঠিক আছে, তাহলে হিসাব ঠিকই আছে। সো বাড়তে, আমার যখনই আমি π/3 ক্রস করলাম, তখন আমার নেগেটিভে প্লট করা শুরু করেছে, এবং যখন আমি π/2 বসেছি, তখন এক্স্যাক্টলি এই -1টা পাইছি, নট উপরেরটা। আরো যদি বাড়তে থাকি, তাহলে ব্যাপারটা এরকম আস্তে আস্তে এরকম কোন একটা জায়গায় মিট করবে। এখন থিটার জায়গায় যদি -থিটা বসায় দেন, তাহলে এখানে আর অফ -থিটা আর আর অফ থিটা সেম থাকে, হুইচ মিনস এই দিকে কোন একটা থিটা অ্যাঙ্গেলের ভ্যালু যা হবে, এইদিকে তাই হবে, হুইচ মিনস এই এই এক্সিসের রেসপেক্টে প্লটটা সিমেট্রিক। সেই সেন্সে আমরা বাকি প্লটটাকেও কমপ্লিট করে দিতে পারি, অন্য একটা কালার দিয়ে করি বুঝতে সুবিধার জন্য। তো এটা এইরকম ভাবে এসে এখান দিয়ে ক্রস করে এখানে কোথাও মিট করবে। সো এখন এইখান থেকে আপনি, আচ্ছা কোয়েশ্চেনে যখন বলছে এরিয়া, তখন কি মানে বড় লুপ ছোট লুপ এরকম কিছু মিন করছে, কোথাও কি জি স্যার, মেনশন? ইনার লুপ বলেছে। ইনার লুপ, ইনার লুপ মানে হচ্ছে এই লুপটা। তাহলে এই লুপটা আমি কত থেকে কত অ্যাঙ্গেলের মধ্যে পাইলাম। আপনি এভাবে চিন্তা করেন যে 0 থেকে π/3 পর্যন্ত যা আসছে, সেইটার আন্ডারের এরিয়াটাকে ডাবল করে দিলেই চলতেছে। So আমি থিটা 0 থেকে π/3 নিলাম, এবং একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে ডাবল করে দিলাম। এখন বাকিটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। পুরোটা ক্লিয়ার? আচ্ছা স্যার, বাইরের এরিয়াটা কেন আসবে না, মানে অতটুকুই কেন আসবে? ইনার লুপ বলছে এই জন্য আর কি, মানে ল্যাঙ্গুয়েজের কারণে আমরা এটা বুঝতে পারছি কোয়েশ্চেনের। ইনার লুপ মানে এখানে লুপ তো একটা লুপের ভেতর তো আরেকটা লুপ হয়েছে, তাই না?
এর মধ্যে কোন লুপটা ভেতরে, ইনার আর আউটার, ল্যাঙ্গুয়েজের ব্যাপার। স্যার মানে ওই 0 থেকে π/3 হ্যাঁ, এতটুকু রেঞ্জে তো বাইরের যে আমরা লাইনটা পাচ্ছি ওটাও হুম। তো ইনক্লুডেড হওয়ার কথা ছিল না? ও, সেটা হবে না, কারণ আমরা প্লটটা কিভাবে করতে করতে গেছি দেখেন, 0 থেকে π/2 আর এর ভ্যালু কিন্তু এইগুলো আসছে, এরা কিন্তু আসে নাই। আচ্ছা। সো এইভাবে এসে প্লটটা এইখান দিয়ে যাচ্ছিল, এই ভ্যালুটাতে যখন গেছে তখন আমি উপরের এই পয়েন্টগুলো পাইছি। সো এরকম একটা লাইন, আপনি কি এই কোয়েশ্চেনটাই করছেন যে এই লাইনটা ড্র করার পর এইটা ইনক্লুড হয়ে যাওয়ার কথা, এমন কিছু মিন করতেছেন? জি স্যার। আপনার চোখে দেখাতে মনে হচ্ছে এই থিটার জন্য এই পয়েন্টটা পাইছেন, কিন্তু এই থিটার জন্য আসলে পান নাই। থিটার ভ্যালু অনেক দূরে যাওয়ার পর, মানে এই পর্যন্ত ঘুরে আসার পর এখানে আসার সময় পাইছেন। এখানে তো পিরিয়ডিসিটির ব্যাপার আছে না, এই জন্য এটা এরকম লাগতেছে দেখতে। আচ্ছা স্যার, তাহলে আমি যদি -π/3 থেকে যদি π/3 পর্যন্ত দিতাম তখন তো তাহলে সেম আসতো। -π/3 থেকে π/3, হ্যাঁ। -π/3 থেকে π/3 হইলে সেম হবে কিনা, -π/3, আচ্ছা এক সেকেন্ড, এই শেষের অংশটা আসলে -π/3 থেকে শেষের অংশটা আসলে 2π - π/3 থেকে শুরু করে 2π পর্যন্ত, এই প্লটটুকু। তো ওই সেন্সে এইটুকুকে তো আসলে ইকুইভ্যালেন্ট টু -π/3 থেকে π/3 ধরা যায়। সো কনসেপচুয়ালি আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এটা হওয়ার কথা। বুঝতে পারছেন? মানে এই পয়েন্টটা 0 প্লাস এই পয়েন্টটা 2πও। আপনি 2π থেকে পেছন দিকে π/3 অ্যাঙ্গেল পর্যন্ত গেছেন, তাহলে তো এই গ্রিন লাইনটা পর্যন্ত আসতেছেন, তাই না? সো -π/3 থেকে π/3 পর্যন্ত নিলেও হচ্ছে, তাহলে 2টার মাল্টিপ্লাই করতে হবে না। ঠিক আছে স্যার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্যার আচ্ছা, আমরা যদি এখানের বাইরের লুপটার আয়তন মানে বের করতে চেতাম তখন কিভাবে করতাম? মানে ধরেন স্যার, এই মানে আর কি বাইরের লুপ, ধরেন পুরো লুপটা থেকে ভেতরের লুপটা বাদ দিয়ে আমরা জাস্ট বের করতে চাচ্ছি, তখন কি অ্যাঙ্গেল নিয়ে কিছু করা লাগতো? আচ্ছা, যে আপনি বলতে π/3। চাচ্ছেন যে ভেতরেরটাকে বাদও দিতে চাচ্ছেন আপনি? জি, মানে খালি বাইরের যে লুপটা আছে সেইটুকের খালি আয়তন বের করতে, ওই এরিয়া বের করতে আচ্ছা, চাচ্ছি। আমি আপনার কথাটা ঠিক মতো বুঝছি কিনা একটু চেক করার জন্য আপনার সাথে কথা বলতেছি। আপনি এই অংশটার কথা বলতেছেন, মানে জি স্যার। আউটসাইড দ্য ইনার লুপ, ইনসাইড দ্য আউটার জি লুপ। স্যার, হ্যাঁ, ফাইন। এটার কথা বলছি। আচ্ছা, এই উত্তর দেওয়ার আগে আমরা এই উত্তরটা খোঁজার চেষ্টা করি যে মানে ভেতরেটা বাদ না দিয়ে কমপ্লিট ইনসাইডটাকে যদি পেতে চাই, সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে, এই আরটা 0 হয়েছে প্রথম কোথায় এসে, π/3-তে। আচ্ছা, আমি এই এক্সট্রা দাগগুলো মুছি। আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করে π/3 লাইন, রাইট? θ = π/3 হলে r 0 হয়েছে। তার থেকে সামনে যত বাড়ছি আমরা এই বরাবর আগাইছি, আগায় এখানে আসছি। এখানে এসে আমরা এইখানে এসে আরেকবার 0-তে আসছি, যেটা কিনা -π/3। -π/3 না বলে আমরা একবার লিখে ফেলছি এটাকে -π/3 না বলে, এটা ইকুইভ্যালেন্ট টু আসলে আমরা যেহেতু ইনক্রিজিং সিচুয়েশন, মানে ইনক্রিজ করতে করতে অ্যাঙ্গেলটাকে আগাইছি, সেহেতু মানে 0 থেকে ডিক্রিজ না করে আমরা চিন্তা করছি আমরা π/3 থেকে ইনক্রিজ করছি পুরাটা। ইনক্রিজ করতে করতে এই পর্যন্ত আসা মানে হচ্ছে আমি আসলে -π/3 না বলে 2π - π/3 বলতে চাই, হুইচ ইজ অ্যাকচুয়ালি 3×6 = 5π/3। সো এই এই জায়গার পয়েন্টটা এখান থেকে শুরু হওয়ার সময় যদি চিন্তা করি, এটা θ = π/3 থেকে শুরু হয়েছে, আর ঘুরে এসে শেষ হওয়ার সময়টা হচ্ছে 5π/3। সো আপনার প্রশ্নের উত্তরটা একটু একটা ভ্যারিয়েন্ট যদি চিন্তা করি, যে আমি টোটাল আউটার লুপের ভেতরে এটা যদি চাই, তাহলে সেটা আসবে হচ্ছে ½ r² dθ নিব হচ্ছে π/3 থেকে 5π/3। কিন্তু আপনি এক্স্যাক্টলি যেটা জানতে চাচ্ছেন সেটার উত্তর এটা না, সেটার উত্তর হচ্ছে এখান থেকে আমি ইনার লুপটা বিয়োগ করে দিলেই চলে। সো ইনার লুপটা তখন বিয়োগ করব হচ্ছে -12 r² dθ। এই যে এইখানে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে -π/3 থেকে π/3, অথবা 0 থেকে π/3 ডাবল। আমি কি বুঝাতে পারছি কিনা? জি স্যার। ওকে। আচ্ছা, এইখানে এই পার্টিকুলার অঙ্কন, এটা এটা আসলে একটা খুবই ভেজালের সিচুয়েশন। এটা হচ্ছে আমরা এরকম কার্ভকে বলে নন সিম্পল কার্ভ।
আমাদের নোন নলেজ, বেসিক নলেজ যেগুলো, সেগুলো সবকিছুকে এই ধরনের কার্ভ ভায়োলেট করে। সিম্পল কার্ভ হচ্ছে যেই কার্ভ নিজে নিজেকে ইন্টারসেক্ট করে না আদার দেন এন্ড পয়েন্টস। যদি ওপেন কার্ভ হয় তাহলে তো এমনিও কোনো চান্স না ইন্টারসেক্ট করা। যদি ক্লোজড কার্ভ হয় যেমন সার্কেল, সেরকম ক্ষেত্রে একটা মাত্র পয়েন্টকে ধরা যায়, যেই পয়েন্ট, যেমন সার্কেলের ক্ষেত্রে 0 আর 2 পাই, অথবা কেউ কেউ কারো কারো চিন্তা হতে পারে যে আমি 0 থেকে স্টার্টই ধরবো না, আমার দুনিয়া শুরু হয় π/2 থেকে। সে মনে করবে π/2 এবং 2π+π/2 এই দুইটা সেম পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। সো একটা মাত্র পয়েন্ট থাকবে বড় জোর, যেই পয়েন্টে ডিফারেন্ট যেটা প্যারামিটারের ভ্যালু বা থিটার ভ্যালুর জন্য আমি আর এর ভ্যালু সেম পাইছি, এরকম ডিফারেন্ট যেটা প্যারামিটারের ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু সেম আসছে, এরকম। এটা হচ্ছে ওপেন কার্ভ, ক্লোজ কার্ভের ক্ষেত্রে। So এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজড। ওপেন হোক আর ক্লোজড হোক, এই দুই রকম কার্ভকে আমরা বলি হচ্ছে সিম্পল কার্ভ, যে নিজে নিজেকে ইন্টারসেক্ট করে না। আমরা এইমাত্র যে কার্ভটা ড্র করছি সে ঝামেলার, সে নিজে নিজেকে ইন্টারসেক্ট করছে, এটা নন সিম্পল কার্ভ। ওর জন্য সবকিছুকে একটু ডিফারেন্টলি ট্রিট করতে হয়। ফর এক্সাম্পল, এমন হইতেও পারে যে রোটেশন যদিও আপনি -π/3 থেকে π/3 ইনক্রিজ করতেছে, বাই চান্স দেখা গেল যে এই এরিয়াটা নেগেটিভ এসে পড়ছে। এই জন্য সেফ থাকার জন্য আমরা একটা কাজ করতে পারি, এইটুকুকে একটা অ্যাবসলিউট ভ্যালু আর এইটুকুকে একটা অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে রাখাটা বেটার। এখানে রোটেশনের ব্যাপার, তো রোটেশন, কোন একটা রোটেশন এখানে আসতে আসতে গিয়ে এখানে গিয়ে আবার উল্টা টাইপ রোটেশন একটা ফিল হইতেছে, এই জন্য আর কি, জাস্ট ইন কেস। আচ্ছা, যে যে কয়টা প্রশ্ন এইখান থেকে আসছে সবগুলোর উত্তর সবাই পাইছেন কিনা? ওকে, নেক্সট কোনো কোয়েশ্চেন? আচ্ছা স্যার, আগের কার্ভে ওখানে আমি তাহলে যখন π/3 তখন মানে -π/3 থেকে +π/3 তখন হচ্ছে ভিতরের লুপটা কাউন্ট হচ্ছিল, আর তার বেশি হলে বাইরেরটা। এটা আসলে আমি কিভাবে বুঝবো যে কখন ভিতরের লুপে আমি আছি কোন অ্যাঙ্গেলে আর কোন অ্যাঙ্গেলে এই বাইরের যে লুপে? এই প্লট থেকে পুরা প্লটের স্টোরি যখন কভার করছি তখন বুঝতেছি যে থিটার কোন ভ্যালুর জন্য কে আসতেছে, ট্রাজেক্টরিটা ফলো করছি আমরা, এই জন্য বুঝছি। শুধু এই ড্রয়িংটা যদি কেউ আমাকে করে দেয় আমার জন্য বোঝাটা ডিফিকাল্ট হবে, আমাকে গোড়া থেকে পুরো স্টোরিটাকে রিরান করতে হবে, কোন ভ্যালুর জন্য আমি কোন পয়েন্টটা পাইছি এটা বোঝাটা জরুরি। আপনি কি অ্যান্সার পাইছেন? জি স্যার। হ্যাঁ, স্টিল সমস্যা থাকলে বলতে পারেন, আমি আরো এক্সপ্লেন করবো আর কি। না স্যার। আচ্ছা, অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। স্যার, টোটাল কার্ভের এরিয়া যদি চাইতো তখন হচ্ছে 0 থেকে 2π করলেও তো হতো, এরকম মানে ক্ষেত্রে ওই টাইপের π/3 যে প্রশ্ন থেকে। করবেই না, নন সিম্পল কার্ভের ক্ষেত্রে এই প্রশ্ন মিনিংলেস। টোটাল কার্ভের এরিয়া বলে এখানে আর কিছু এক্সিস্ট করে না, আচ্ছা, কারণ এখানে ভেজাল ঢুকে গেছে। যদি একটা সলিড সিম্পল কার্ভ হইতো, ক্লোজড কার্ভ হইতো, তখন ওই প্রশ্ন সেন্স মেক করে। ওকে, নেক্সট। অলরাইট, মনে হচ্ছে আর কোনো কোয়েশ্চেন্স নাই। তো আপনারা সবাই পরীক্ষা ভালো দেন, এই শুভকামনা থাকলো, বেস্ট অফ লাক সবাইকে। আর যদি স্টিল পরীক্ষার মাঝে আপনাদের মনে হয় যে কোনো কিছুতে আমার হেল্প লাগবে, আমি স্টিল মাঝখানে এরকম জুম ক্লাস অ্যারেঞ্জ করতে পারবো। কোনো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, সিআর এর মাধ্যমে আমাকে জানাই দিলেই হবে। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।